হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের নতুন একটা কোশ্চেন ব্যাংক সলভের লেকচারে স্বাগতম। তো ভাইয়া আজকে আমরা মেনলি সাস্টের 19-20 সেশনের কেমিস্ট্রি অংশের প্রশ্নটা একটু আলোচনা করব। হ্যাঁ, কেমিস্ট্রি অংশের প্রশ্নটা একটু আলোচনা করব। ওকে, আচ্ছা। সো প্রশ্নগুলো খুব একটা টাফ না, তবে একটু ক্রিটিক্যাল। কিছু কিছু পয়েন্ট আছে, যেহেতু 19-20 আমাদের ফুল সিলেবাসটা ছিল, কিছু কিছু জায়গায় একটু তোমাদের ডিফিকাল্ট মনে হতে পারে। তো সেইগুলো আমরা কিন্তু একদম সহজে তোমাদের এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা স্টার্ট করি। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে দেখো, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, মিথেন এবং অ্যামোনিয়া গ্যাসের হচ্ছে ভ্যান ডার ওয়ালস ধ্রুবকটা দেওয়া আছে এ এর বিভিন্ন মান দেওয়া আছে। ওকে, বুঝতে পারলাম। বলছে কি কোন গ্যাসটাকে সহজে তরলীকরণ করা যাবে। এখন আর তাহলে আমাকে বলো, এই যে এর ভ্যালু দেওয়া, এ দিয়ে আমরা মেনলি কি বলছি? আন্তঃআণবিক আকর্ষণ, তাই না? আণবিক আকর্ষণ, এই কথা হয়তো আমরা সবাই জানি যে বাস্তব গ্যাসের মধ্যে কি থাকে, কণাগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, তাই না? এখন যার ক্ষেত্রে যত বেশি আকর্ষণ বল, তার ক্ষেত্রে এর মানটা তত বেশি, রাইট? তার মানে এখানে সমান না বলে আমাদের কি বলা উচিত ছিল? সমানুপাতিক। আকর্ষণ বলটা যত বেশি হবে, এর ভ্যালুটা তত বেশি হবে, তাই না? এখন অণুগুলো যদি একটা আরেকটাকে আকর্ষণ করে, তাহলে তারা কাছাকাছি আসবে, আন্তঃআণবিক বন্ধন দূরত্ব কমে যাবে, যার ফলে তারা কিন্তু সহজেই তরলীকৃত হইতে পারে, তাই না? তারা কিন্তু সহজেই লিকুইফাইড হইতে পারে। তার মানে কি বুঝলাম? আমাদের এখানে এ এর মান যত বেশি হবে, অণুগুলোর মধ্যে তত বেশি আকর্ষণ কাজ করবে, যার মাধ্যমে তাদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে, আন্তঃআণবিক দূরত্ব, সেই দূরত্ব কমতে থাকবে। তার মানে মোট কথা এইটাই যে এর মান যত বেশি, তত সহজে তরলীকরণ করা যায় আর কি। কোনো অঙ্ক নাই এখানে। দেখো, এই সবগুলা মানের মধ্যে এই মানটা সবচেয়ে বড়। কার জন্য? এটা অ্যামোনিয়ার জন্য। সো অ্যামোনিয়াকে সবচেয়ে সহজে তরলীভূত করা যায়। চলো আগাই। একটি ধাতব লবণের দ্রবণে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ এত ঘন্টা যাবত চালনা করলে যদি ক্যাথোডে এত পরিমাণ ধাতু জমা হয়, তাহলে ধাতুটির চার্জ কত? একদম সরাসরি ফর্মুলা জিনিস। W = MIT/EF। এখান থেকে আমি E এর মানটা বের করব, তাই না? আচ্ছা, এখন থেকে M এর মানটা কত দেখো, ধাতুর রিলেটিভ অ্যাটমিক মাস, আপেক্ষিক আণবিক ভর, সেটা দেওয়া কত? 52, তাই না? আচ্ছা, তার মানে ক্রোমিয়াম আর কি। আচ্ছা, গেল। I এর মান কত দেওয়া দেখো, 0.0403, আর T এর মান কত দেওয়া? 1 ঘন্টা, মানে 3600 সেকেন্ড। গেল। আচ্ছা, এখানে W এর মানটা কত বলা? এইটা, তাই না? এটা হচ্ছে আমাদের সেই W, সেটা হচ্ছে 0.026। ওকে, আর F এর মানটা আমি জানি 96500। ওকে, এত। তো এটা যদি আমরা ক্যালকুলেট করে ফেলি, তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব 52.04033600 সেকেন্ডের নিচে কিন্তু, হ্যাঁ, 0.02696500। কত আসলো দেখো, এটা 3.006। তার মানে তুমি রাফলি এটাকে 3 চিন্তা করতে পারো, তাই না? তাহলে উত্তর কি হবে? 3। চলো আগাই। NaCl এর বন্ধন দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, ডাইপোল মোমেন্টের মানও কিন্তু এখানে দেওয়া আছে, তাই না? বলছে কি এখানে শতকরা আয়নিক বন্ধনের পরিমাণটা কত? এগুলো কিন্তু আমরা একাডেমিকে খুব একটা পড়ি নাই, মেইনলি অ্যাডমিশনে আমাদের পড়তে হবে। সো শতকরা আয়নিক ক্যারেক্টার IC, এটা কত আসবে? এটা মিললে আসে হচ্ছে মিউ অবজার্ভড ডিভাইডেড বাই মিউ থিওরিটিক্যাল। মানে কি? মিউ অবজার্ভ মানে হচ্ছে প্রশ্নে যে মানটা দেওয়া থাকে, এই মানটা, বুঝছো? এত ডি, হ্যাঁ, ডি বাই। আর মিউ থিওরিটিক্যাল, এটা মানে হচ্ছে আমি এখান থেকে অঙ্ক করে যে মানটা বের করে আনতে পারি। শতকরা মানে কি? সাথে 100 গুণ। আচ্ছা, ঠিক আছে। তাহলে উপরে মানটা আমি পরে বসাচ্ছি, আগে আমরা নিচের মানটা কিভাবে বের করা হয় দেখি। মিউ মানে কি বলতো? চার্জ ইন্টু দূরত্ব, কিউ ইন্টু ডি। তোমাদের কি জিনিসটা মনে আছে? চার্জ ইন্টু ডিস্টেন্স, এই মানটা আমরা বসাবো, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের এখানে যেই মানটা দেওয়া আছে, আমরা জানি 1 ডিভাই মানে হচ্ছে 10⁻⁻18 ESU সেন্টিমিটার। এই মানটা আমাদের একটু জানতে হবে, বুঝছো? 10⁻⁻18 ESU সেন্টিমিটার। তাহলে বুঝতে পারতেছি এখানে চার্জের মানটাকে ESU তে নিব, আর ডিস্টেন্সটাকে আমরা কি নিব? সেন্টিমিটারে নিব। ওকে, তাহলে আসলে হচ্ছে আমরা আগে এই মানে
ডিভাইয়ে যে মানটা দেওয়া আছে সেটাকে আমরা আগে এই ইএসসি সেন্টিমিটার নিয়ে যাই 10⁻⁻18 দিয়ে গুণ করে। এবার আসো ভাইয়া, আমি যদি এখানে চার্জের মান বের করতে চাই তাহলে ইএসইউ তে মান বসাইতে হবে, তাই না? এখন চার্জের মান কিভাবে বের করতে পারবো? চিন্তা করবো এখানে মেনলি +1 এবং -1 চার্জ তৈরি হয়েছে দুইটা মাথায়, তাই না? তারপর -1 চার্জ মানে কি? একটা ইলেকট্রনের চার্জ, সেটা কত বলো? 4.8 ইন্টু 10⁻⁻10 এত ইএসইউ। কুলম্বে কিন্তু মানটা বসায় নাই, ইএসইউ তে মানটা বসাইছি। আর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কি বলতো? ডাইপোলের মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে বন্ধন দৈর্ঘ্য, সেটা হচ্ছে এরকম। তার মানে 2.36, হ্যাঁ 2.36 ইন্টু 10⁻⁻10 এত মিটার আসবে। বাট আমরা পাইতে চাই কি? সেন্টিমিটার। দেখো আমরা কিন্তু এখানে সেন্টিমিটার জানতে চাই, তাই না? তার মানে এখানে যে মানটা আসলো সেটাকে আমরা সুন্দর মতো 100 দিয়ে গুণ করে দিব। ওকে, মজার বিষয়টা খেয়াল করে দেখো, এখানে কি আছে দেখো তো। তুমি যদি হিসাব করে ফেলো, এটা আসলে হচ্ছে 10⁻⁻8, এটা আসবে হচ্ছে 10⁻⁻10। যোগ করে ফেললে বা গুণ করে ফেললে কি আসবে? 10⁻⁻18। সেটা কিন্তু এটার সাথে কাটাকাটি চলে যায়, বুঝছো? তার মানে দেখো, আমি যদি উপরেতে শুধুমাত্র ডিভাইতে মান বসাই, নিচে যদি আমরা 4.8 বসাই দিই, ইনটু দিয়ে অ্যাংস্ট্রমে যে মানটা দেওয়া আছে সেটাই যদি বসাই, তাহলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে। বুঝছো কি বিষয়টা? আমি উপরে হচ্ছে সরাসরি ডিভাইতে যে মানটা দেওয়া আছে সেটা বসাবো, নিচে হচ্ছে 4.8 মাল্টিপ্লাইড বাই অ্যাংস্ট্রমে যে মানটা দেওয়া আছে সেটা বসাবো, তাইলে কিন্তু আমাদের শতকরা আয়নিক ক্যারেক্টার বের হয়ে যাবে। শুধুমাত্র এখানে তোমাকে 100 দিয়ে গুণ দিতে হবে পার্সেন্টেজটা নেওয়ার জন্য। আশা করি ভাই তোমরা কথাগুলো ধরতে পারছো। আসো তাহলে আমরা এখন সেটাই করি। তাহলে এখানে কি আছে আমাদের? 8.5 100, আর এখানে হচ্ছে 4.8 এবং 2.36, আসলো কত? 75.035, 75.035 এত পার্সেন্ট। তাহলে দেখো উত্তর কত? এই যে অপশন ডি। ধরতে পারছি? চলো আগাই। কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়? কোনটাকে আমি আবার নতুন করে তৈরি করতে পারি না? বায়ু শক্তি, হ্যাঁ বায়ু তো সবসময় থাকবে, তাহলে নবায়নযোগ্য। সৌরশক্তি, সূর্য তো সবসময় আছে। জোয়ার ভাটা তো আমাদের দিনে 2 বার করে হয়, হ্যাঁ। তারপর বায়োডিজেল, এটাও কিন্তু বায়োমাস থেকে তৈরি করা যায়। প্রাকৃতিক গ্যাস, এটা কিন্তু নবায়নযোগ্য না। প্রকৃতিতে যদি গ্যাস ফুরায় যায়, আমরা আর প্রাকৃতিক গ্যাস পাবো না। গেল। দেখো এখানে কি দেওয়া আছে? এই পরিমাণ H2SO4 দ্রবণকে আমি এই পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিশ্রিত করলে কত কিলোজুল তাপ উৎপন্ন হয়? আচ্ছা দেখি। তাহলে আমাদের H2SO4 এবং এখানে কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। রিঅ্যাকশনটা করব, সমতাকরণ করব। তাহলে দেখো এখানে তৈরি হবে সোডিয়াম সালফেট এবং পানি। আসলে একটু সমতাকরণ করার চেষ্টা করি। এখানে 2, এখানে 2, রাইট? এখন একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, আলটিমেটলি আমি যদি এখানে দর্শক আয়নগুলোকে বাদ দিই, এই যে দর্শক আয়ন, তাই না? এই যে দর্শক আয়ন, রাইট? এগুলো তো দর্শক আয়ন। তাহলে আলটিমেটলি আমাদের কি হচ্ছে? এখানে 2টা প্রোটন, হ্যাঁ 2টা হাইড্রোক্সিল আয়নের সাথে যুক্ত হয়ে 2টা পানি তৈরি করতেছে। আমি বলতে পারি না দর্শক আয়নগুলো বাদ দিয়ে? বলা যায় না? বলা যায়। আচ্ছা, এরপরে দেখি, আমাদের মনে হইতে পারে যে এখানে নিশ্চয়ই 2 মোল আছে, আমি এটাকে 2 মোল দিয়ে গুণ করে দিই, তাহলে মনে হয় 114 যেটা আসে সেটাই মনে উত্তর। আসলে খেয়াল করে দেখো, আমার যে কিন্তু অ্যাসিড এবং ক্ষার কিন্তু 1 মোল 1 মোল করে নাই, সেটা কিন্তু ভিন্ন সংখ্যক মোল দেওয়া, তাই না? তাহলে আমি এখানে দেখবো আলটিমেটলি তারা হচ্ছে আসলে কতটুকু পরিমাণ বিক্রিয়া করে, রাইট? 2টা বিক্রিয়ক দেওয়া মানে আমি লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা এখানে ইউজ করব। খেয়াল করে দেখো, আমি এখানে কি করব? প্রথমে হচ্ছে মোল সংখ্যাগুলো বের করি। N of H2SO4, এটা কত আসবে? তুমি এখানে যদি চিন্তা করো, আয়তন হচ্ছে এইটা 1000 দিয়ে ভাগ করে দাও এবং ঘনমাত্রা হচ্ছে 0.25, ওকে? এটা করলে আসবে হচ্ছে 0.025 এত মোল। আচ্ছা, তুমি যদি এখানে ক্ষার নাও, ক্ষারের জন্য কি পাচ্ছ দেখো? 100 ml মানে 0.1 লিটার মাল্টিপ্লাইড বাই 0.4 মোলার, 0.4, রাইট? এগুলো কত আসবে? 0.04 এত মোল। তারপর দেখো, যদি লিমিটিং বিক্রিয়ক বের করতে চাই, মোল সংখ্যাকে কি করব? এই সহগগুলো দিয়ে ভাগ দিব, রাইট? তাহলে দেখো এটাকে আমি সুন্দর মতো 1 দিয়ে ভাগ দিব। দেখো 1 দিয়ে ভাগ দিব, এই সংখ্যায় আসে, আর এটাকে আমি 2 দিয়ে ভাগ দিব। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? 0.02। আমি এখান থেকে দেখবো মেনলি কোন সংখ্যাটা ছোট আসছে।
যে সংখ্যাটা ছোট আসবে সেটাই আমাদের লিমিটিং বিক্রিয়ক হবে। বলো 0.025 ছোট নাকি 0.02 ছোট? নিশ্চয়ই এইটা ছোট, তার মানে আমাদের ক্ষারটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। বুঝতে পারছি, ক্ষারটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ওকে, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। ক্ষার লিমিটিং, তার মানে ক্ষার থেকে আমি উৎপাদ হিসাব করব। 2 মোল ক্ষার থেকে আমাদের 2 মোল পানি তৈরি হচ্ছে, রাইট? যত মোল ক্ষার তত মোল পানি, তাই না? তাহলে আমি বলতে পারি পানির মোল সংখ্যা কত এখানে বলো? পানির মোল সংখ্যা হচ্ছে ক্ষারের মোল সংখ্যার সমান, বলা যায় না? সেটা কত বলো? 0.04। এটা তো আমাদের মোল সংখ্যা। এটা কিন্তু মোল সংখ্যা না, এটা হচ্ছে আমাদের মোল সংখ্যা 0.04 এত মোল। বুঝতে পারলাম? আচ্ছা, এখন আমি কি বলতেছিলাম, আমার প্রতি মোলে হচ্ছে 57 জুল করে তাপ তৈরি হচ্ছে। তাহলে আমি যদি এখন মোট তাপের পরিবর্তন চাই, মোট কত পরিমাণ তাপ শক্তি তৈরি হচ্ছে, এই 57 কে আমরা 0.04 দিয়ে গুণ করে দিব, এত কিলোজুল আমাদের তাপ শক্তি পাওয়া যাবে। আচ্ছা, দেখছো অঙ্কটা কিন্তু অত কঠিন না, জাস্ট আমাদের একটু কনসেপ্টটা ইউজ করতে হবে। এখানে কত পাওয়া যাচ্ছে? 2.28। ওকে, তাহলে উত্তর কি? অপশন বি। বুঝতে পারলাম বিষয়টা? চলো তাহলে আমরা আগাই। 0.1% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের pH কত? তাহলে আমরা আগে কি করব? pOH টা বের করব, তাই না? সো pOH টা যদি আমি বের করতে চাই, তাহলে দেখো আমাদের pOH এর ফর্মুলাটা কি? মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, অবশ্যই এখানে মোলার ঘনমাত্রা হবে। তার মানে আমাদের যে ঘনমাত্রা দেওয়া আছে সেটাকে আমরা মোলার ঘনমাত্রায় কনভার্ট করি। পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা কি করব? 10x/m এই ফর্মুলা অ্যাপ্লাই করব। আসলে তাহলে করি, এখানে আসবে কি 10 into x, মানে এই মানটা 0.1 ডিভাইডেড বাই m। সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য m টা কত বলো? 40। ওকে, এই হচ্ছে আমাদের বিষয়টা। এই মানটাকে যদি এখন আমি pH এ নিয়ে যেতে চাই, তাহলে pH কত আসবে? 14 মাইনাস pOH। তাহলে 14 থেকে আমি মাইনাস মাইনাস লগ করব, তার মানে প্লাস লগ হয়ে যাবে, রাইট? এটা কাটাকাটি করলে মেনলি 1 থাকে, সো 1/40। এটা করলে কিন্তু আমি pH টা পেয়ে যাচ্ছি 14 প্লাস লগ 40 ইনভার্স, মানে 1/40, 12.34 আর কি, 12.4। অপশন সি। চলো আগাই, এগুলো সিম্পল জিনিস আর কি। কোনটি সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন? তাই না? স্থিতির ক্রমটা কিরকম ছিল কার্বোক্যাটায়নের ক্ষেত্রে? 321, তাই না? 3 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, লাস্ট হচ্ছে আমাদের মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে আমি যদি এখানে সংকেতগুলো আঁকি, 3 ডিগ্রি মানে কি বলতো? 3টা আর আছে, সিম্পল হয়ে মনে রাখলাম। 2 ডিগ্রি মানে 2টা আর আছে, 1 ডিগ্রি মানে 1টা আর আছে, মিথাইল মানে হচ্ছে কোনো আর নাই, তাই না? মানে গ্রুপটা নিজে একটা আর, রাইট? এই হচ্ছে আমাদের স্থিতিশীলতার ক্রম। হ্যাঁ, এই যে দেখো, তাহলে অপশন সি হচ্ছে আমাদের উত্তর, এই যেটা গেল। চলো আগে Fe3 ফেরিক আয়ন, এটার ম্যাগনেটিক মোমেন্ট কত? bm। bm মানে হচ্ছে বোর ম্যাগনেটন। ওকে, এটা কি বলতো? বোর ম্যাগনেটন। এটা বের করা কিন্তু খুবই সিম্পল, বাট আমাদের একটু প্রশ্ন ব্যাংকটা সলভ করলে এটা পারবো, এটা আমাদের বইয়ে খুব একটা নাই। সো আমি যদি বোর ম্যাগনেটনে যদি ম্যাগনেটিক মোমেন্ট বের করতে চাই, ফর্মুলা হচ্ছে এরকম, √n × n+2। এখানে n দিয়ে কি বোঝা জানো? আনপেয়ার্ড ইলেকট্রন, ডি অরবিটালে থাকা আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে আমি যদি এখানে Fe3+ এর ইলেকট্রন বিন্যাসটা দেখি, কিরকম হয় দেখো, আর্গন হচ্ছিল তো 3d6 4s2, তাই না? হয়ে যাবে কি এখন 4s0 3d5, 3টা ইলেকট্রন চলে গেল। তাহলে দেখো আমাদের ডি এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে? 1 2 3 4 5, 5টা ইলেকট্রন। তাহলে বুঝতেই পারতেছে আমাদের এন এর মানটা কত এখানে? 5, তাই না? 5টাই কিন্তু আনপেয়ার্ড। যতগুলো আনপেয়ার্ড ডি অরবিটালে ততগুলো নিব, অন্য কোনো অরবিটাল দেখবো না, আর যুগ্ম জোড়া আমি কনসিডার করবো না। তাহলে এখানে মানটা কত আসবে বলো? 5। তাহলে 5 × 5 + 7, সরি 5 + 2, তাই না? তাহলে দেখো এখানে 5 আর 2 7 হয়, 5 7 কত? 35।
রাইট? তাহলে এখন আমরা কি করব, 35-এর রুট করব। সো রুট 35 কত আসে 5.91, তার মানে 5.92 এইটা। ওকে, তারপর দেখো আমাদের কিন্তু কোনো উত্তর, সঠিক উত্তর নাই, কাছাকাছি গেছে এইটা, সো এটা আমরা দিতে পারি। তোমরা চাইলে একটু ভেরিফাই করে নিতে পারো ঠিক আছে কিনা, এটাই আসবে। হ্যাঁ, এটাই আসবে গেল। চলো তাহলে আমরা সামনে আগাই। কি বলছে দেখো, 6 গ্রাম কার্বনকে বাতাসে সম্পূর্ণরূপে দহন করতে কি পরিমাণ অক্সিজেন অণু প্রয়োজন হবে। রিঅ্যাকশন আগে লিখি, কার্বন বাতাসের অক্সিজেনের সাথে আমি দহন করলাম, তৈরি হবে কার্বন ডাই অক্সাইড। ওকে, সমাতকরণ করা আছে। সো এটার এক মোল কিন্তু কি করতেছে বলতো, এইটার এক মোলের সাথে রিঅ্যাকশন করতেছে। আমার কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ জানার দরকার নাই। তাহলে হচ্ছে দেখো মোল সংখ্যা অনুপাত, এটার এক মোল ইকুয়াল টু এটার এক মোল, তার মানে এটার মোল সংখ্যা এন অফ অক্সিজেন ইকুয়াল টু এটার মোল সংখ্যা এন অফ কার্বন। আচ্ছা, আমার লাগবে কি অণুর সংখ্যা, তার মানে এন বাই এন এ ফর্মুলা, আর এখানে কি দেওয়া আছে ভর, তাই না, তার মানে ডাব্লিউ বাই এম, রাইট? আচ্ছা, তাহলে এখানে আমি যদি এন এর মানটা বের করতে চাই, ডাব্লিউ এর মানটা হচ্ছে 6, কার্বনের জন্য 12 এবং এন এর মানটা 6.02 10 টু দি পাওয়ার 23। ওকে, এতটি অণু। দেখি এটা কত আসে, তার মানে এটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করলে হচ্ছে, তাই না? 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 3.01 10 টু দি পাওয়ার 23, এত। অপশন এ বুঝলাম আশা করি। চলো আগাই। এত তাপমাত্রা এটি বিক্রিয়ার বেগ ধ্রুবকের মান এত তাপমাত্রার দ্বিগুণ হলে বিক্রিয়াটির সক্রিয় শক্তির মান কত কিলো জুল পার মোল। আচ্ছা, ফর্মুলা বসাই, লন K2 বাই K1 ইকুয়াল টু মাইনাস EA বাই R, হ্যাঁ, মাইনাস EA বাই R 1 বাই T2 মাইনাস 1 বাই T1, এটা কিন্তু ফর্মুলা। আচ্ছা, এটা কিন্তু শর্ট সিলেবাসে ছিল না যদিও। আচ্ছা আসো, এখানে কি বলছে মেইনলি, বড়টার মান ছোটটার হচ্ছে দ্বিগুণ, তার মানে এখানে মেইনলি K2 বাই K1 এর মানটা কত দেওয়া আছে 2, আর এখানে কত আসবে লন 2, বুঝতে পারছি? আচ্ছা, এখানে আমি E এর মানটা জানতে চাই, আর এর মানটা আসবে 8.314। ওকে, T2 কত আসবে দেখো, এখানে মিলে দেখো 37 ডিগ্রি সেলসিয়াস বলা আছে, তাই না? তুমি 37 এর সাথে 273 যোগ করে দিবা, ক্যালভিনে মানটা পেয়ে যাচ্ছ। আচ্ছা দেখি এখানে মানটা কত আসে, 310, রাইট? 310, মানে এখানে আসবে হচ্ছে 310 মাইনাস 27 ডিগ্রি যোগ করে দাও 300। ওকে, এটা করলেই, এটা যদি আমি সলভ করে ফেলি তাহলে কিন্তু আলটিমেটলি আমি ই এর মানটা পেয়ে যাব। অবশ্যই মাথায় রাখবো সেটা কিন্তু আমি জুল পার মোল এককে পাবো, তাই না? আসো, তাহলে লন 2 ইকুয়ালস মাইনাস, উপরে তো আমি জানি না, সো এক্স 8.314। আচ্ছা, ব্র্যাকেট 310 এর ইনভার্স মাইনাস 300 এর ইনভার্স, সলভ দিলাম, ইকুয়াল দিলাম 53594, তাই না? 53594.2 সামথিং, এত জুল পার মোল। বাট আমাদের বলছে কি কিলো জুলে বের করো, তাহলে 1000 দিয়ে ভাগ করো, 53.59 এত কিলো জুল পার মোল। আচ্ছা দেখো, এই যে অপশন ই। চলো আগে, এরপর দেখো একটা রিঅ্যাকশন দেওয়া আছে, এখানে বলছে কি এটা হচ্ছে 20% বিজিত হয়, তাহলে আলফার মানটা কত, 20/100 মানে 0.2। আচ্ছা ঠিক আছে, সাম্য অবস্থায় এত চাপের সৃষ্টি করে কেপি এর মান কত, তাহলে দেখো আমাদের কেপি কি আসবে, উৎপাদ বা বিক্রিয়ক, তাই না? তাহলে এখানে হচ্ছে পিবি ইনটু পিসি, আংশিক চাপগুলো পিএ, রাইট? এরকম বিষয়টা। এখন বলতে পারো ভাই এই আংশিক চাপগুলো কেমনে বের করা সম্ভব, তুমি চাইলে একটু ডিরাইভেশন করে বের করে দেখতে পারো কত কত আসে, বাট এটা কিন্তু আমরা চাইলে মুখস্থ বসাইতে পারি। ঠিক আছে, আমরা যদি মুখস্থ না বসাই একটু বের করে দেখে, তাহলে এ থেকে কি হচ্ছে বি এবং সি তৈরি হচ্ছে, এটা ছিল আমাদের 1 মোল, সেখান থেকে আলফা চলে গেছে, এটা আলফা, এটা কিন্তু আলফা, রাইট? টোটাল মোলটা কত হবে বলো, টোটাল মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, মানে 1 প্লাস আলফা। ওকে, তাহলে দেখো এখানে আমি যদি বের করতে চাই, তাহলে মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ, রাইট? তাহলে সেটা তো আংশিক চাপ, ওর জন্য দেখো ওর মূল ভগ্নাংশ কি হবে, আলফা বাই 1 প্লাস আলফা, আলফা বাই 1 প্লাস আলফা সাথে পি, রাইট? আচ্ছা, এর সাথে দেখো পিসি কিন্তু একই রকম ভাবে আলফা বাই 1 প্লাস আলফা। অ্যাডমিশনের লেকচার এত বিস্তারিত আমরা পড়াচ্ছি না,
নিচে কি আসবে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি। দেখো পি পি কিন্তু বাদ গেল, তুমি যদি এখানে হিসাব করো তাহলে 1 প্লাস আলফা বাদ, উপরে থাকা আলফা স্কোয়ার, নিচে কি থাকবে 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো উপরে থাকলো হচ্ছে আলফা স্কোয়ার, নিচে থাকলো হচ্ছে 1 মাইনাস আলফা স্কোয়ার, আর উপরে থাকলো একটা পি। দেখছো আমরা কিন্তু সূত্রটা সরাসরি এই ফর্মেটে মনে রাখতে পারি, তাই না? আচ্ছা আলফার মানটা কত বলো 0.2 বসায় দাও, 0.2 স্কোয়ার বাই 1 মাইনাস 0.2 স্কোয়ার ইন্টু মোট চাপ সেটা হচ্ছে 1.5। ঠিক আছে, এটা করলে আমাদের উত্তর সুন্দর মতো বের হয়ে যাবে। তাহলে 0.2 স্কোয়ার ইন্টু 1.5 1 মাইনাস 0.2 স্কোয়ার 0.0625 0.0625 এত। ঠিক আছে, কোথায় আছে? এই যে এখানে আছে। তুমি দশমিকটাকে 2 ঘর বামে নাও, তাহলে এটার সাথে মিলে যাবে। এগুলো তো পারবে আসলে। চলো আগাই। এখানে দেখো একটা যৌগ দেওয়া আছে, আমাকে বলছে কি সঠিক নামটা কি হবে। খুবই সিম্পল জিনিস, কিরকম আমি এখান থেকে বুঝাতে পারবো। সিএচও আছে কার্যকরী মূলক, তাই না? ওএস তো সিএচওর নিচে আছে, সিএচওর উপরে কে আছে? শুধুমাত্র COOH, আমরা যেগুলো পড়ছি সেটা তো এখানে নাই। সো কার্যকরী মূলক হচ্ছে এটা আমাদের কার্যকরী মূলক। তাহলে এটা প্রথম কার্বন, দ্বিতীয় কার্বন, এটা তৃতীয় কার্বন। দেখো তৃতীয় কার্বনে কিন্তু ওএসটা যুক্ত আছে। ব্র্যাকেট থাকলে সবসময় বাম দিকে কার্বনের সাথে যুক্ত করে দিবা, ডান দিকে যুক্ত করতে যাও না। তার মানে এখানে ওএসটা মিলে এখানে আছে, বুঝছো? এই ওএসটা এখানে আছে। ঠিক আছে, আর ক্লোরিনটা কোথায় আছে বলো এখন? বাম দিকের কার্বনের সাথে যুক্ত করো, গেল। তাহলে দেখো কি হবে আমাদের নামটা। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। তাহলে 5 আছে ক্লোরো আর 3 আছে হাইড্রোক্সি, অ্যালফাবেটিক্যাল অর্ডারে ক্লোরো আগে। সো প্রিফিক্সে বসে হচ্ছে 5 ক্লোরো 3 হচ্ছে হাইড্রোক্সি 3 হাইড্রোক্সি। ওকে, কয়টা কার্বন? 6টা কার্বন, তার মানে হচ্ছে হেক্সানেল। হেক্সানেল 1 বলার দরকার নেই, হেক্সানেল বললেই হয়ে যাবে। তাহলে দেখো এটা কোথায় আছে? এই যে এখানে মিলে গেছে। এটাই আমাদের উত্তর, একদম সিম্পল, একদম ইজি। চলো আগে। কোনটি হেটেরোসাইক্লিক যৌগ? তার মানে যেটার সাইকেলের মধ্যেই হেটেরো পরমাণু আছে, কার্বন বা হাইড্রোজেন বাদে অন্য কোনো পরমাণু আছে। আমরা অনেকে মনে করি কি যৌগের মধ্যে যদি কার্বন বাদে অন্য কিছু থাকে সেটাই মনে হয় হেটেরোসাইক্লিক। আসলে বিষয়টা এরকম না, চক্রের মধ্যে থাকতে হবে অন্য কোনো পরমাণু। যেমন ধরো ফিউরানের সংকেতটা কিরকম হয় জানো? এরকম হয়, এই যে এখানে একটা অক্সিজেন, দেখছো চক্রের মধ্যে অক্সিজেন চলে আসছে, রাইট? সে একটা লোন পেয়ার ভিতরে পাঠায়। তার মানে এইটাই হচ্ছে আমাদের সেই হেটেরোসাইক্লিক যৌগ। সাইক্লোহেক্সেন না, কার্বন আর হাইড্রোজেন। অ্যানিলিন দেখো তো, অ্যানিলিন কিরকম হয়? অ্যানিলিন হয় এরকম, এখানে একটা হেটেরো পরমাণু আছে বাট সে কিন্তু সাইকেলের মধ্যে নাই, রাইট? ন্যাপথালিন শুধুমাত্র কার্বন আর হচ্ছে হাইড্রোজেন। নাইট্রোবেনজেন একই রকম ব্যাখ্যা। এখানে দেখো আমাদের এখানে একটা হেটেরো পরমাণু আছে বাট চক্রের মধ্যে নাই, তাহলে উত্তর হচ্ছে শুধুমাত্র ফিউরান। চলো আগাই। কোন অ্যালকিনটিকে ওজন বিশ্লেষণ করলে ইথানল এবং প্রোপানন পাওয়া যাবে? আমরা একটু উল্টা দিকে কাজ করব। ইথানল সংকেত কি বলো? CH3CHO, তাই না? আমরা কি করবো জানো? আমরা হচ্ছে অক্সিজেনটাকে এইভাবে লিখবো, দরকার আছে। প্রোপানন CH3CO CH3, এই ধরো আমি CO লিখলাম, এই ধরো আমি COটাকে লিখলাম, এখানে একটা CH3, এখানে একটা CH3। এরপর আমি কি করব? সুন্দর মতো অক্সিজেন গুলোকে বাদ দিয়ে দিব এবং এই কার্বন দুটাকে ডাবল বন্ড দ্বারা যুক্ত করে দিব। তাহলে আলটিমেটলি কি আসো দেখো, CH3CH ডাবল বন্ড CH3CH3। ওকে, বুঝতে পারছি। দেখো এটা কোথায় আছে, এটা মনে হয় যে এখানে আছে, CH3 C ডাবল বন্ড CH3 হোল 2। তাহলে এটা আমাদের উত্তর। ওকে, তুমি কি বিষয়টা বুঝতে পারছো? জাস্ট এটা হচ্ছে উল্টা ভাবে লেখা আছে, এজন্য মনে হয় একটু কনফিউশন তোমাদের লাগতে পারে। ওকে, জাস্ট উল্টা ভাবে আছে, এটাই উত্তর হবে। পরের প্রশ্নে কি বলছে? এখানে একটা রিঅ্যাকশন দেওয়া বলছে, এই বিক্রিয়া যদি তাপ কমাই, মানে তাপমাত্রা যদি কমাই, চাপ যদি বাড়ায়, তাহলে সাম্যাবস্থার কি পরিবর্তন হবে? খেয়াল করে দেখি ভাইয়া, আগে আমরা একটু তাপ শক্তি দিয়ে যদি চিন্তা করি তাহলে কিন্তু হয়ে যায়, একটা হইলেই হবে। দেখো আমাদের টেম্পারেচার মানটা পজিটিভ, তার মানে এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তার মানে সামনের দিকে গেলে হচ্ছে এটা কি হবে? তাপ শক্তি কমবে, রাইট? সামনের দিকে গেলে হচ্ছে আমাদের তাপ শক্তি কমে।
রাইট, এরকম বিষয়টা। আমি যদি আরো তাপ কমাই, সে তো প্রশমন করতে চাইবে, সে তাপটাকে বাড়ায় হচ্ছে কমানোর ইফেক্টটাকে কমাই ফেলতে চায়। তাহলে তাপমাত্রা কোন বিক্রিয়া বাড়বে? সামনের বিক্রিয়া না, তাপমাত্রা তো কমে। পিছন দিকের বিক্রিয়া আসলে আমাদের তাপমাত্রা বাড়বে, তার মানে এখন কি হবে? পিছন দিকের বিক্রিয়াটা আসবে, তার মানে বিক্রিয়াটা কি হবে? পশ্চাৎমুখী হবে। বুঝতে পারছি? তুমি চাইলে চাপের কনসেপ্টটা ইউজ করতে পারো। এখানে একই জিনিস, 1 মোল, 1 এর 2 মোল, সামনে গেলে চাপ কি হয়? বাড়তে থাকে, তাই না? মোল সংখ্যা বাড়ে। আমি যদি এখানে চাপ আরো বাড়াই, সে তো হচ্ছে এই বাড়ানোর এফেক্টটাকে কমাইতে চাইবে। সামনের দিকে গেলে তো চাপ বাড়ে, সে কি করবে? পিছন দিকে আসবে বিক্রিয়াটা। তার মানে তাপ কমাইলেও যে ইফেক্টটা হয়, বিক্রিয়াটা পশ্চাৎমুখী হয়, সাম্যাবস্থা বামে চলে যায়। চাপ বাড়াইলে একই জিনিসটা হয়, বিক্রিয়াটা পশ্চাৎমুখী হয়, সাম্যাবস্থা বামে চলে যায়। বুঝতে পারলাম? আচ্ছা, আয়নিক ব্যাসার্ধের ক্রম কোনটি সঠিক? দেখো, আমরা কিন্তু একটা কথা বলছিলাম আইসো ইলেকট্রনের জন্য। সেটা আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম অ্যানায়নের চার্জ, অ্যানায়নিক চার্জ যত বেশি হয়, সে আয়নটার সাইজ তো তত বেশি হবে, এবং ক্যাটায়নিক চার্জ যত বেশি হয়, সে আয়নটার সাইজ তত ছোট হবে। ওকে, তার মানে নেগেটিভ গুলো বড় হবে, পজিটিভ গুলো হচ্ছে ছোট হবে, রাইট? তাহলে দেখো এখানে মেইনলি N3- O2- F- আছে এবং সোডিয়াম আছে, রাইট? তাহলে আমাদের ক্রমটা কি হবে? নেগেটিভ গুলো বড় হবে, সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে বড় হবে, তারপর তুমি ছোট সংখ্যাগুলো বসাও, তারপর হচ্ছে আমাদের লাস্টে ক্যাটায়ন হবে। এই যে দেখো, এটা মিলে গেছে। দেখছো, আমরা কিন্তু ফাস্ট আগাচ্ছি, কারণ এই প্রশ্নগুলো কিন্তু সহজ আসছে। ওকে, পরের প্রশ্ন দেখো, কোন পরমাণুর সঠিক ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে? ভাই, এটা তো একদম বাচ্চাকাল থেকে পড়তেছি, 3d5 4s1, তাই না? এগুলো তো আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, কোনটি সঠিক আপেক্ষিক ক্ষারকীয়তার ক্রম, তাই না? তো অ্যামোনিয়ার বা অ্যামিন সমূহের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? সবচেয়ে বেশি ক্ষারধর্মী হয় 2 ডিগ্রি অ্যামিন, তারপর 1 ডিগ্রি অ্যামিন, তারপর 3 ডিগ্রি অ্যামিন, তাই না? তারপর হচ্ছে অ্যামোনিয়া, আর লাস্টে হয় হচ্ছে অ্যানিলিন। তার মানে যে সংকেতটা কি দেখো, 2 ডিগ্রি অ্যামিন, তার মানে এখানে কি আছে বলতো? নাইট্রোজেনের সাথে 2টা আর আছে। এটা বেশি ক্ষারধর্মী হবে কার তুলনায়? 1 ডিগ্রি অ্যামিনের তুলনায়। এটা আবার কার তুলনায় বেশি ক্ষারধর্মী হবে? 3 ডিগ্রি অ্যামিনের তুলনায়। তারপর হচ্ছে আমাদের অ্যামোনিয়া, লাস্টে হচ্ছে আমাদের অ্যানিলিন। এরকম বিষয়টা দেখার চেষ্টা করি, একটু মনোযোগ দিয়ে দেখি আমরা। 2 1 3টা দেয় নাই অপশনে, অ্যামোনিয়া আছে আর হচ্ছে অ্যানিলিন আছে, তাই না? তাহলে এটাই আমাদের উত্তর। তুমি চাইলে প্রত্যেকটা অপশন এখানে ভেরিফাই করতে পারো, এটার সাথে ম্যাচ করে দেখতে পারো আর কি। আর এর জায়গায় CH3 দেওয়া, তাই না? এবং অপশনের মানে প্রশ্নের মধ্যে এই জিনিসটা নাই। ফার্স্ট তো আমরা পড়ছি 4টা করে দেওয়া আছে, মানে ওটা মিসিং, সমস্যা নাই। চলো আগাই। কোন অ্যালকোহলটি আলোক সক্রিয় হবে, মানে কাইরাল সেন্টার থাকবে কোথায়? দেখো এখানেই দেখো, এই যে এই কার্বনটা দেখো তো, এদিকে মিথাইল, এদিকে মিথাইল সেম হয়ে গেল, তাহলে এটা না। এখানে দেখো কোনো কার্বনেই কিন্তু 4টা ভিন্ন গ্রুপ নাই, তাহলে এটাও কিন্তু না। এখানে দেখি তো এই কার্বনে 2টা OH বাদ। এখানে দেখো তো এই যে কার্বন, ওর এখানে মিথাইল, এখানে ইথাইল, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোক্সিল, তাহলে এটাই আমাদের আলোক সক্রিয় গেল। বাকিগুলো তুমি দেখতে পারো। এখানে দেখো আমাদের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে কি, ফেরাস সালফেটকে যদি আমি সম্পূর্ণরূপে জারিত করতে চাই, তাহলে কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে? এখানে সমতাকৃত সমীকরণের কোনো প্রয়োজন নাই, চাইলে করতে পারো। আমরা এখানে মেনলি কি করব? সামেশন অফ EN এটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? জারকের ক্ষেত্রে যেই মানটা হয়, বিজারকের ক্ষেত্রে ঠিক একই মানটা হবে। ওকে, তাহলে দেখো আমাদের এখানে মেনলি জারকটাকে পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে বলো এখানে তুল্য সংখ্যার পরিবর্তন কত? 6+ থেকে 3+, রাইট? দেখো 6+ থেকে কি হচ্ছে? 3+ হচ্ছে না? কতগুলো পরমাণু বলো? 2টা পরমাণু বা 2টা আয়ন, তাহলে এখানে মোট পরিবর্তন হয় 3, তুমি যদি 2 দিয়ে গুণ করো তুল্য সংখ্যা পাবা হচ্ছে 6। এগুলো কি জানো না তোমরা? আশা করি তোমরা জানো, এই জন্য আর অত ডিটেলস আমরা এক্সপ্লেনেশন করলাম না। মোল সংখ্যা মেনলি আমাদের এখানে W/M ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য 294 হয়, একদম আমরা মুখস্থ রাখবো। বিজারকের জন্য আসো, ফেরাস থেকে ফেরিক 2+ থেকে কি হয়? 3+, তার মানে 1 এর পরিবর্তন হলো, তাহলে তুল্য সংখ্যা 1। মোল সংখ্যা কি রকম হয় বলো? W/M, W এর মান 10, M এর মান কত? 151.85। তোমার যদি মুখস্থ না থাকে
একটু বের করে নিতে পারো। এখান থেকে আমি ডাব্লিউ বের করব, আমার উত্তর চলে আসবে। দেখি তাহলে উপরে কত আসবে, 2940, তাই না? গুণ করে দিলাম একবারে। নিচে কত আসবে, 6 × 151.85, 3.23 এত গ্রাম। ওকে, এই দেখো অপশন এ, এটাই হচ্ছে আমাদের তাহলে সঠিক উত্তর। সো ভাইয়া এই ছিল আমাদের ফার্স্ট 19-20 সেশনের প্রশ্নটা। আমার মনে হলো যে দু একটা প্রশ্ন বাদে বেশিরভাগ প্রশ্ন একদম মেইন স্ট্রিম প্রশ্ন। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো তোমাদের এগুলো পারা উচিত, তাই না? আমি কিন্তু আমার আচ্ছা থাক, কথা না বাড়াই, আজকে লেকচারটা এই পর্যন্ত ছিল। সবাই তাহলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।